আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব বোর্ডে বড় পরিবর্তন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাহিদ ইসলাম তীব্র সমালোচনা করেন। বৃহস্পতিবার 30 এপ্রিল অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, রাষ্ট্রপতির বক্তব্য তিনি শোনেননি বা পড়েননি, কারণ তাদের দল আগেই সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগকে প্রত্যাখ্যান করেছিল। নাহিদ ইসলাম বলেন, তাদের অবস্থান ছিল স্পষ্ট, রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তার প্রয়োজন বলে তারা মনে করেন। তার ভাষায় রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার বা সংসদে এসে বক্তব্য দেওয়ার। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার। যেই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা, সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। অন্যদিকে গণভোটের দাবিকে সামনে রেখে দেশব্যাপী 7টি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। আগামী 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নই তাদের মূল দাবি। পাশাপাশি জনদুর্ভোগ, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্ব, স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনে সরকার দলীয় ছাত্র সংগঠনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, এসব সমস্যার সমাধান জরুরি। সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে। আপনারা জানেন যে 16 এপ্রিল আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল। সেই বৈঠক থেকে যে কর্মসূচি ঘোষণা এসেছে, প্রথমে আমরা ঢাকা মহানগরীতে গণমিছিল করেছি 18 তারিখ এপ্রিল। 25 তারিখ ছিল সিটি কর্পোরেশনগুলোতে। আগামী 2 তারিখ সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ গণমিছিল আছে। এর মধ্য দিয়ে এই পর্বের প্রোগ্রামের প্রায় শেষ দিকে, 2 তারিখের মধ্যে দিয়ে শেষ হবে। একই শীর্ষ বৈঠকের ঘোষণা ছিল। সাবেক বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পর এবার তার বড় ভাই শেখ মহিউদ্দিনও হেলিকপ্টার সেবা পরিচালনার লাইসেন্স পেয়েছেন। আকিজ এভিয়েশন নামে নতুন হেলিকপ্টার অপারেটর প্রতিষ্ঠানকে বুধবার 29 এপ্রিল লাইসেন্স দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এর মাত্র 11 দিন আগে 19 এপ্রিল শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির এভিয়েশন ও একই ধরনের লাইসেন্স পেয়েছিল। এর মাত্র 11 দিন আগে 19 এপ্রিল শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির এভিয়েশনও একই ধরনের লাইসেন্স পেয়েছিল। বেবিচক
সূত্র জানায় শেখ মহিউদ্দিন 2025 সালের মার্চে হেলিকপ্টার ব্যবসার জন্য আবেদন করেন এবং আকিজ এভিয়েশন নামে ট্রেড লাইসেন্স নেন। আবেদনের সময় জমা দেওয়া নথিতে লাইসেন্সটির মেয়াদ ছিল 2026 সালের 30 জুন পর্যন্ত। বেবিচক আরও জানায় আকিজ এভিয়েশনের বহরে থাকা হেলিকপ্টারগুলো আগে সাউথ এশিয়ান এয়ারলাইন্স এবং পরে ইমপ্রেস এভিয়েশন পরিচালনা করত। পরবর্তীতে নিজস্ব ব্র্যান্ডে সেবা দেওয়ার লক্ষ্যে আকিজ এভিয়েশন নামে নতুন অপারেশনের অনুমতি চাওয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার নতুন করে 19 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠিত এই কমিটি নগরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। বৃহস্পতিবার 30 এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুর নাহারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চৌসিক মেয়র। চট্টগ্রামে জলাবদ্ধতা বহু বছরের সমস্যা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। নতুন এই কমিটি সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নিজ বাড়ির আঙিনার মতো পুরো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তার মতে নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা ছাড়া রাজধানীকে ক্লিন সিটি গ্রিন সিটিতে রূপান্তর করা সম্ভব নয়। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় থেকে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাথে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রশাসক জানান প্রধানমন্ত্রীর স্বপ্নের অংশ হিসেবে এই সড়কটিতে একটি আইডিয়াল ও মডেল রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লিন সিটি গ্রিন সিটি করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার অংশ হিসাবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করব ইনশাল্লাহ। অন্যদিকে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ার পর সাধারণত পরিবহন ব্যয় বাড়ে এবং তার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে কাঁচা বাজারে সবজির দাম বাড়া স্বাভাবিক ঘটনা, তবে এবার সেই চেনা সমীকরণ বদলে দিয়েছে প্রকৃতি। জ্বালানির দাম বাড়ার এক সপ্তাহ পরও সবজির বাজারে তেমন কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি, বরং অনেক সবজির দাম কমেছে। খুচরা বিক্রেতারা জানাচ্ছেন টানা কয়েকদিনের বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত শুক্রবার যেসব সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছিল, এখন সেগুলো 70 থেকে 90 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের বিরুদ্ধে সবচেয়ে চেয়ে দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তবে তিনি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করলেও কেন্দ্রীয় কমান্ডের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো আগের অবস্থান থেকে সরিয়ে এমন জায়গায় নিয়ে গেছে যা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। এর মূল উদ্দেশ্য মার্কিন হামলা থেকে লাঞ্চারগুলোকে সুরক্ষিত রাখা। পেন্টাগনের ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, সেন্টকম প্রথম ধাক্কাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো ধ্বংস করতে চায়। সেই কারণেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই নতুন অধ্যায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আরও প্রশ্ন তৈরি করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের 8 ফুট প্রায় 2.5 মিটার উঁচু দেয়াল ধসে 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে এক শিশু, 4 জন হকার এবং কেরালা রাজ্যের আরও 2 ব্যক্তি রয়েছেন। একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় 3 জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, দেয়াল ধসের পর আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসে। শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও শিলা বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও শহর জুড়ে জলাবদ্ধতা, গাছপালা উপড়ে পড়া এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনই দেয়াল ধসের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও তদন্ত এখনও চলছে।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগে ওয়েস্কার বিপক্ষে ম্যাচে সহিংস আচরণের কারণে জারাগোজার খেলোয়াড় আন্দ্রাদা এক ম্যাচে লাল কার্ড নিষেধাজ্ঞার পাশাপাশি আরও 12 ম্যাচের অতিরিক্ত শাস্তি পেয়েছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, পুলিদোর দিকে তার তেড়ে যাওয়া, লাফিয়ে ওঠা এবং বহিষ্কারের পর আবারও গিয়ে সজোরে ঘুষি মারা এসবই হিংস্র ও আগ্রাসী আচরণের স্পষ্ট প্রমাণ। তাই তাকে দেয়া 12 ম্যাচের নিষেধাজ্ঞা যথার্থ বলে মনে করা হচ্ছে। আন্দ্রাদা এবং তার ক্লাব জারাগোজাকেও আর্থিক জরিমানা গুনতে হবে। ঘটনার সময় উভয় দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলার মাঝে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজ সুযোগ বুঝে আন্দ্রাদার মাথার পেছনে ঘুষি মারেন, তাকেও লাল কার্ড দেখানো হয়। জারাগোজার দানি তাসেন্দেও বহিষ্কৃত হন। ম্যাচটি হুয়েস্কা 1-0 গোলে জিতে নেয়। এবার ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। গত বুধবার আগের সব কর্মকর্তাকে সরিয়ে দিয়ে বোর্ড পরিচালনার জন্য 9 সদস্যের একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সবচেয়ে আলোচিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, যাকে নিয়ে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাঙ্গাকারার পাশাপাশি কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার রোশান মাহানামা ও সিদাত ওয়েদ তিমুনি। তবে কমিটির বেশিরভাগ সদস্যই কর্পোরেট, আইনি ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন, যা বোর্ড পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে মনে করা হচ্ছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কর্পোরেট ব্যক্তিত্ব এরান বিক্রম রত্নে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।